বলছে কৌস্তবদা যে কথাটা বলছে সেখানের মূলত যেই কথাটা যেই জিনিসটা কৌস্তবদাকে বুঝতে হবে যে ধর্মের রাজনীতি যেই দলটা করে গেছে সেই দলটার নাম কিন্তু বিজেপি। আমরা বরাবরই দেখেছি তারা একটা বক্তব্যের মধ্যে 5 থেকে 10 বার কিন্তু হিন্দু 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 খাত্রে মেহে এই কথাটা বলে গেছে বরাবরই। কিন্তু এবার যখন ভোটটা আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে যেই উত্তরটা আমরা সকলে আমাদের সকলের কণ্ঠস্বর একটা কথাই বলবে যে এই যে বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতি কিন্তু এই বাংলার মাটি গ্রহণ আগেও করেনি, এখনো করবে না। তাই অর্থাৎ বিভাজনকে অনেকটা দূরে সরিয়ে প্রত্যেকটা জনগণ কিন্তু উন্নয়নের পক্ষেই ভোট দিচ্ছে এবং ভোটের রেজাল্ট খুব শীঘ্রই আমাদের সকলের চোখের সামনে উঠে আসবে। আর হ্যাঁ, এই কথাটাও স্পষ্ট করে দিই এখান থেকে এই জিনিসটা রেকর্ড থাকুক যে নন্দীগ্রাম থেকে শুরু করে ভবানীপুর দুটো জায়গাতেই আমাদের বিজেপির যিনি প্রতিনিধি রয়েছেন ওনার অত্যন্ত প্রিয় দাদা যিনি লোডশেডিং করে জিতেছিলেন পূর্বে, উনি কিন্তু 1965 মনে আছে 1965 এইটা শুধু একটুখানি বলে দিলাম। এইবারে আমি দাদা একটু বলেন ছোট করে একটু দূরে কথা। আমি বলছি আসলে এটা দেখুন আনফরচুনেট, উপাসনা খুব খুশি হচ্ছে শুভেন্দু হারছে, ও খুশি হবে শুভেন্দু জিতলে, এটা স্বাভাবিক। কিন্তু বাচ্চারা কি বলছে জানো তো, বন্ধুর বিপরীত শব্দ হয়েছে এখন শুভেন্দু। মাস্টারমশাই বলছে বন্ধুর বিপরীত শব্দ লেখা হয়েছে শুভেন্দু, মানে এইরকম অবস্থা। ঠিক আছে, এইবারে আমি বলি দাদা একটু, এই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতির কথা বললেন তৃণমূলের প্রতিনিধি, আমি দুটো মুখ্যমন্ত্রীর নিজের মুখের ওয়ার্ড মনে করিয়ে দিতে চাই। 1 নম্বর দুধেল গাই বলে সম্বোধন করেছিল সংখ্যালঘু ভাই বোনেদের। 2 নম্বর ধর্মতলা থেকে দাঁড়িয়ে বলেছিল যে একটা বিশেষ সম্প্রদায় যদি খেতে চায় তাহলে পশ্চিমবঙ্গের 12টা বেরিয়ে আসবে। এই কথা কে বলেছিল? মুখ্যমন্ত্রী বলেছিল। আমরা সেই জন্য আমি প্রশ্ন করেছিলাম। আমরা সবকা বিকাশ দিয়ে আমরা মানুষের মধ্যে এসেছি। আরে চলে যান ইউপিতে, চলে যান ত্রিপুরায়, ওখানে সংখ্যালঘু ভাই বোনেরা কত শান্তি যায় বিজেপি রয়েছে সেই সব জায়গায় কোনো ভয় দেখাতে পারবে না। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি কিছুক্ষণ আগে রাম মন্দিরের কথা বলছিলেন, রামচন্দ্রকে দেখিয়ে তার পরবর্তীতে ভোট তোলার চেষ্টা করেছেন। সেই রামচন্দ্র কিন্তু আপনাদেরকে সেই অযোধ্যা থেকে কিভাবে পশ্চাতে তার পরবর্তীতে কি দিয়ে আপনাদের সকলকে বের করে আমাদের এই বাংলার মাটি এই বিভাজনের রাজনীতি খায় না। ধর্মীয় এই যে বললো, আমি এটাই প্রশ্নটা করতে যাচ্ছিলাম, ধর্মীয় রাজনীতি, ধর্মীয় মেরুকরণের রাজনীতি কি খান মানুষ এখানকার? দেখুন, এইবারের এতদিন মানুষ হচ্ছে গিয়ে মানুষকে এইটাই হিন্দু ভোটের কনসলিডেশন, মুসলিম ভোটের কনসলিডেশনও বলা হয়েছে। কিন্তু তাই যদি হতো তাহলে এই ক্লোজ কন্টেস্ট যেটা আমরা দেখছি সেই ক্লোজ কন্টেস্টটা কিন্তু আসতো না। তার মানে কিছু মুসলিম রয়েছেন যারা বিজেপিকেও ভোট দিয়েছেন, কিছু হিন্দু রয়েছে যারা তৃণমূলকেও ভোট দিয়েছে। এইখানে একটা জিনিস বুঝতে হবে, গত বিধানসভা নির্বাচনে হিন্দু ভোট প্রচুর পরিমাণে পেয়েছে বিজেপি। আমি বলছি তো পেয়েছে। ফলে এই জায়গাটা আমি তো বলছি এইবারের নির্বাচনে অনেক কিছু বাইনারিগুলো ভাঙছে, একটা লেফট কংগ্রেসের দিকে আসছে, কিছু ভোট তৃণমূলের দিকে মুসলিমের থেকে চলে গেছে, কিছু ভোট হিন্দুর থেকে বিজেপির থেকে হিন্দু ভোট চলে গেছে। নাহলে এই ক্লোজ কন্টেস্ট হয় না। আগেরবার কিন্তু এরকম ক্লোজ কন্টেস্ট আমরা দেখিনি হিন্দু ভোট কনসলিডেশন হতেও। কিন্তু একটা জিনিস অয়নদা যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী নিয়ে কথা হচ্ছিল। শুভেন্দু অধিকারী কিন্তু একদম টক্কর দিচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু কখনো আমরা এটা দেখলাম না যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 294টা সিটে উনিই প্রার্থী। আমরা এই বছর বোধহয় স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে একমাত্র এইবার যেখানে পশ্চিমবঙ্গে বিজেপির সব আসনে প্রার্থী হচ্ছে নরেন্দ্র মোদী, তিনি বলেছেন। ফলে এই জায়গায় আজকে একটা চিন্তার বিষয় যে বিজেপি যদি এই প্রাথমিক ট্রেন সত্যি হয় এবং ক্ষমতায় আসে, তাহলে বিজেপির বাঙালি নেতৃত্ব, বাংলার ভূমিপুত্র, তারা কি নেতৃত্ব দেবে নাকি না? বলেছেন তো অমিত শাহ বারবার বলেছেন যে বাংলা বলা, বাংলা জানা, বাংলার সন্তান। আমি বলছি সুতোটা কোথায় ধরা থাকবে? এই জায়গা সুতোটা বাংলা মিডিয়ামে পড়া ঠিক আছে, কিন্তু সুতোটা পাপেট হলে তো পাপেট হতে পারে। কিন্তু আমি বলছি যে এর আগে কংগ্রেস, সিপিএম বা তৃণমূল কংগ্রেস যারা যারা ক্ষমতা এখানে থেকেছেন তারা কিন্তু বাংলার নেতৃত্বের মাধ্যমেই এসেছে। ফলে এইখানে কিন্তু এখানে সমস্যাটা কোথায় আমি কৌস্তব, যদি প্রদীপ যা বলছে ডাবল ইঞ্জিন সরকার হলে বিজেপির বক্তব্য ব্যাপক উন্নতি হবে, সিএম পিএম একসাথে উন্নতি দিনে রাতে, এই স্লোগান দিয়েছে বিজেপি। স্লোগান তো দেওয়া যায়, কিন্তু মানুষের অভিজ্ঞতা কি, মানে এর থেকে বড় অসভ্যতা কি আছে? ভোটটা শেষ হতে পারলো না, অটো গ্যাসের দাম বেড়ে গেল, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে গেল, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল, হোটেলগুলো উঠে যাবে। তো কি অবস্থা হয়েছে? তো আমি বলছি এইটাই তো এজেন্ডা হলো না এবারে নির্বাচনে, এসআইআর এজেন্ডা হলো। 2 টাকার কেরোসিন তেল আজকে কি দাম হয়েছে?
বিরাট কোহলিও এত দ্রুত সেঞ্চুরি করতে পারে না কেরোসিন তেলের দাম আজ থেকে কিছু বছর আগে 2 টাকা ছিল। এই কি অবস্থা হয়েছে? রান্নার গ্যাসে অয়নদা কত টাকা ভর্তুকি দিয়ে শুরু হয়েছিল? 419 টাকা 20 পয়সা। এ মাসে কত টাকা ভর্তুকি তুমি পেয়েছো রান্নার গ্যাসে? শুধু 19 টাকা পেয়েছো। এবং এখনো আশঙ্কায় পেট্রোল আর ডিজেলের যে পেট্রোল ডিজেলের দাম বাড়লো বলে। হ্যাঁ বাড়বে এক্ষুনি। আমি বলছি পেট্রোল আর ডিজেলের দামের পার্থক্য থাকবে না কেন অয়নদা? আমাকে বুঝিয়ে বলো তো। ডিজেলের দাম বাড়লে ডিজেলের সব মূল্য জিনিসের বৃদ্ধি দাম হয়। বাড়ে। হ্যাঁ। ডিজেল কি কাজে লাগে আর পেট্রোল কি কাজে লাগে? গাড়ির কোম্পানিগুলোর কাছ থেকে ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে বিজেপি পেট্রোল আর ডিজেলের দাম এক করে দিচ্ছে। এবং আমি তোমায় বলছি একটার পর একটা মডেলের গাড়ির নাম আমি বলতে পারি যারা ডিজেল গাড়ি তুলে দিচ্ছে, তুলে দিয়ে পেট্রোল গাড়ি, সব পেট্রোল গাড়ি করে দিচ্ছে। এবং পেট্রোল আর ডিজেলের দাম করে দেওয়া হচ্ছে শুধু গাড়ি কোম্পানির লবির কাছে ইলেকট্রাল বন্ডের টাকা অটো নিয়ে। ভাড়া বাড়াতেই হবে অটোওয়ালাদের, না হলে তারা চালাতে পারবেন না। আজকে ছোট ছোট যে আমাদের এই সেক্টর 5-এ যে হোটেলগুলো, গরিব মানুষ তারাই চালান, তারা কিছু রোজগার হয়, সেই আয়টা তো বন্ধ হয়ে যাচ্ছে। টিএমসি কে ডিফেন্স করার সিপিএম এর যে অভ্যাস, এই অভ্যাস কোনোদিনও যাবে না। আপনারা চলে যান উড়িষ্যায়, এই কেরোসিন তেলের দাম বাড়ছে আর TMC কে defense করা। চলে যান ইউপিতে, গ্যাসের দাম বাড়ছে, অন্য রাজ্যে যেতে হবে কেন? রাজদীপ, অন্য রাজ্যে যেতে হবে কেন? অন্য রাজ্যে যেতে হবে কেন? আমি আমার রাজ্যেই থাকি। আমার রাজ্যে যদি থাকেন অয়নদা, তৃণমূলকে যদি ডিফেন্স করতে হবে পশ্চিমবঙ্গে কেন? থাকেন, দেখবেন এই উড়িষ্যায় এক লিটার আজকে পেট্রোলে তোমার সরকার কত 92 টাকা ট্যাক্স নেয় বলো? আজকে 92 টাকা আচ্ছা, লিটার সেই উড়িষ্যায়। উড়িষ্যার কথা উনি বলছেন, সেই উড়িষ্যাকে কিন্তু বাঙালির উপর আক্রমণ হচ্ছে। পশ্চিমবঙ্গে আজকে উনি বাঙালি হয়ে মাইকে বলছেন, এই কথাটা কি করে বলতে সত্যি আমার মনে নেই। ওকে, আমি আসবো, আমি কোচবিহার থেকে আসবো। ওকে, কোচবিহার থেকে শুভঙ্কর রয়েছে, কোচবিহার থেকে পরিস্থিতি জানবো। শুভঙ্কর, কি অবস্থা? রাজনৈতিক উত্তেজনা তো সেরকম ভাবে নেই, গণনার কাজ কিরকম চলছে? হ্যাঁ দেখো অয়নদা, তোমাকে জানিয়ে রাখি এদিন সকাল থেকেই কিন্তু কোচবিহারের 5টি কাউন্টিং সেন্টারে গণনা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যা রেজাল্ট জানা যাচ্ছে যে কোচবিহার উত্তর দক্ষিণ বিধানসভা কেন্দ্র, দিনাটা বিধানসভা কেন্দ্র এবং মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্র, এই 3টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীরা এগিয়ে রয়েছে। পাশাপাশি নাটাবাড়ি, তুফানগঞ্জ এবং মেকলিগঞ্জ, এই বিধানসভা কেন্দ্র 3টি রয়েছে, এগুলোতে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে। গত বিধানসভা নির্বাচনে কিন্তু এই কোচবিহারে বিজেপি যথেষ্ট ভালো ফল করেছিল। 9টি আসনের মধ্যে 7টি আসনে বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছিল, 2টি আসনে তৃণমূল জয়ী হয়েছিল। কিন্তু এবারে কি হয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে এখন পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে, 3টি আসনে তৃণমূল রয়েছে, 3টি আসনে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছে। বাকি আসনগুলোর ফলাফল এখনও এসে পৌঁছায়নি। অয়নদা, ওকে, কোচবিহারে যা পরিস্থিতি, আমি আরেকবার শুভঙ্কর জানতে চাইবো যে এর আগে কি ছিল 2024 যদি লোকসভা আসনের ফলাফলের নিরিখে দেখি, এবং আবার আজকের যে ট্রেন্ড তুমি বললে সেই ট্রেন্ডটা জানতে চাইবো আরো একবার, যেহেতু মানুষ এখন গণনার দিকেই তাকিয়ে রয়েছেন। হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি কোচবিহারে যদি আমি 2024 সালের লোকসভা নির্বাচনে দেখি যে 9টি বিধানসভা রয়েছে সেই কোচবিহার লোকসভার মধ্যে, সেই 9টি বিধানসভার মধ্যে কিন্তু 3টি বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী ছিল, 6টিতে তৃণমূল জয়ী ছিল, তৃণমূলের জগদীশ বর্মা বসু নিয়ে জয়ী ছিল। কিন্তু এখন পর্যন্ত যা ট্রেন্ড এসছে তাতে 3টিতে এগিয়ে রয়েছে তৃণমূলের প্রার্থীরা, অপর 3টিতে রয়েছে বিজেপি। বাকি যে 3টি রয়েছে সে 3টি ফলাফল এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি।